নমস্কার। আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো এই চ্যানেলের পক্ষ থেকে আজ আবার উপস্থিত হয়েছি একটি বিশেষ আমাদের প্রতিবেদন এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সঙ্গে আমাদের যে প্রতিবেদন বা রিপোর্টিং সেটা আমরা করব। এখন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমরা অনেক দিন থেকেই বলছিলাম যে এই ধরনের একটি রিপোর্ট বা এই ধরনের একটি মডেলের কথা আমরা বলেছিলাম। ফাইনালি সেটি আজকে আমরা আপলোড করছি আপনাদের। এ বিষয়ে আমি প্রথমেই বলবো যে আমাদের এই মডেলটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, আমাদের মস্তিষ্ক প্রসূত। এই মডেলটা আমরা রাখছি, যদি ভালো মনে হয় গ্রহণ করা যেতে পারে। সেটা যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান ভালো বুঝলে বা এর কোনো লজিক্যাল সাইড আছে বা এর অ্যাপ্লিকেবিলিটিটা ভালো আছে মনে করলে তারা এই মডেলটিকে ফলো করতে পারে। নট দ্যাট যে এইরকমই করা উচিত, আমরা এ ধরনের কথা বলি না। আমরা সাধারণত আমাদের যুক্তিতে, আমাদের লজিকেতে আমরা বিষয়টাকে যেভাবে দেখেছি এবং যাতে দেখেছি যে একটা বিরাট সংখ্যক মানুষকে এর দ্বারা উপকার করা যাবে বা সার্ভিস দেওয়া যাবে, সেই হিসেবে এটা আমাদের মতো আমরা তৈরি করেছি। যে কেউ গ্রহণ করলে এর মডিফিকেশন অবশ্যই করা যেতে পারে। তো এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা এই মডেলটি আপলোড করছি বা পাবলিক ডোমেনে দিচ্ছি, তার মানে এই নয় যে আমরা কোনো বর্তমান সিস্টেম হোক বা মডেল হোক বা ব্যবস্থা হোক তার বিরোধিতা করছি বা সমালোচনা করছি, তা কিন্তু নয়, সম্পূর্ণই নয়। এটা আমরা একটা আইডিয়া, আমাদের ভাবনায়, আমাদের যুক্তিতে বহুদিন ধরে আমরা চিন্তা ভাবনা করার পর এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা তৈরি করেছি, যদি সোসাইটির কাজে লাগে এই উদ্দেশ্যে। কিন্তু এটা কখনোই ভাবা ঠিক হবে না যে এইটা আমরা কোনো একটা চ্যালেঞ্জ দিচ্ছি বা এটা আমরা কোনো বর্তমান যে সমস্ত ব্যবস্থা রয়েছে তার প্যারালাল হিসেবে বা তাকে রিপ্লেস করার জন্য এটা আমরা আনছি, তা নয়। আবারও যে কথাটা বলি, আজকেও সেই কথাটা বলছি যে আমাদের বা আমরা আমাদের দেশের সমস্ত রকম ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত আইনগত বিষয়, সমস্ত প্রশাসনিক বিষয়, প্রত্যেকটি বিষয়ের উপর আমরা কিন্তু 100% আস্থাশীল এবং মনে প্রাণে সেটা বিশ্বাস করি। সেইটা করতে গিয়েই আমাদের মনে হয়েছে যে এই ব্যবস্থাপনাটাকে যদি এইভাবে করা যায় আমাদের চিন্তায়, তাহলে মনে হয় আরেকটু ভালো হয়। সেই জন্যে এটা বিবেচনা করা দরকার। এরপর আসি, বিষয়টি কি? বিষয়টি হচ্ছে আমরা একটা হেলথ সিস্টেম বা হেলথ কেয়ার সিস্টেম আমরা ডেভেলপ করেছি। পুরো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে, একটা ফ্লো চার্ট আছে। ফার্স্ট একটা ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্ট দিয়ে আমরা বুঝিয়েছি যে একদম টপ থেকে বটম লেভেল পর্যন্ত কিভাবে হেলথ সার্ভিসটাকে আমরা সাজাতে চেয়েছি, সেখানে সেটা বলা আছে ফ্লো চার্টের মাধ্যমে। পরে আমরা কতগুলি টেবিল ডেভেলপ করেছি, সেই টেবিলের মধ্যে আমরা কিছু নিউমেরিক্যাল ডেটা আমরা ইনসার্ট করেছি এবং সেই ডেটা দিয়ে ওই হেলথ সিস্টেমটা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারি বা কিভাবে আমার চালু করা যায় বা কিভাবে বজায় রাখা যায় সেটা দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমি বলে রাখি যে আমাদের এই যে মডেল, এই মডেলের নাম দিয়েছি ইউনিক ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ হেলথ কেয়ার সিস্টেম, অর্থাৎ UIEHCS, ইউনিক ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ
হেলথ কেয়ার সিস্টেম। তো ইন্টারন্যাশনাল লেভেলে আমরা একটা হেলথ সার্ভিস দেওয়ার কথা এখানে বলেছি, মডেল দেখিয়েছি, এবং সেটা কিন্তু লিমিটেড কয়েকজন মানুষের জন্য নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলের, ভারতবর্ষটা বহু জনসংখ্যার একটা বিশাল দেশ। তো সেইখানে ইন্ডিভিজুয়ালি বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা যে ব্যবস্থাপনা, তার সুযোগ সুবিধা সবাই নাও পেতে পারে। গভর্নমেন্ট চেষ্টা করছে অবশ্যই সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু একটা সিস্টেমের ভিত্তিতে, যেটা আমরা এখানে দেখিয়েছি, এটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড গভর্নমেন্ট অফ আদার স্টেটস আমরা এটা রাখবো, এবং প্রাইভেট সংস্থার কাছেও রাখবো। এটা দেখা যেতে পারে যে আমরা যে সিস্টেমটা বা মডেলটা ডেভেলপ করেছি হেলথ কেয়ার সিস্টেম, সেই সিস্টেমটা কেমন। তো এইটা হলো প্রাথমিক আমাদের বিষয়, কারণ ব্যক্তিগত জীবনে দেখেছি যে একজন যদি প্রত্যন্ত গ্রামের কোনো অধিবাসী একটি অতি কঠিন রোগে আক্রান্ত হন, তখন এমন শুধু গ্রামের পরে না, ইভেন আমরা তখন আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র কোথায় আছে দেশের বা বিদেশের, বিদেশের খুব কম লোক যাবেন হয়তো, যাদের আর্থিকভাবে যারা খুবই স্বাবলম্বী তারাই পারবেন, অন্যরা তো পারবেন। সেই হিসেবে তাদেরকে নিজেদের উদ্যোগে, নিজেদের চেষ্টায় সেই স্বাস্থ্যকেন্দ্রে বা সেই ট্রিটমেন্টটা নিতে হচ্ছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে সেখানে তারা ফেলিওর হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে সাকসেসফুল হচ্ছেন, কিন্তু এটা পুরোটাই ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে। যদি কেউ হেলথ ইন্স্যুরেন্সে করে থাকেন, সে যেটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, এখন ইন্স্যুরেন্স কোম্পানি কী করবে, তারা চিকিৎসার পয়সা দেবে, কিন্তু কোথায় ট্রিট করবে, হোয়ার টু ট্রিট, হাউ টু ট্রিট, হোয়াট উইল বি দ্য কোয়ালিটি অফ দ্য ট্রিটমেন্ট, who is the most efficient doctor, what is the quality hospital or quality health management, এগুলো কোথায় পাবো, কিভাবে পাবো, এই ব্যবস্থাটা ওটা কিন্তু বিরাট বিষয়। শুধু যে আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে 5 কি 10 লাখ টাকা পেয়ে গেলাম, আমার ট্রিটমেন্ট হয়ে গেল, নট লাইক দ্যাট। তো আমরা এখানে পুরোটাই ইন্টারন্যাশনাল লেভেলের ভিত্তিতে মডেলটাকে আমরা ডেভেলপ করেছি, সবটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বেসিস। এবং এখানে বলে রাখি যে এই মডেলটা ইমপ্লিমেন্ট যদি করা যায় বা করতে হয়, তাহলে কিন্তু এটা 2-1 দিন বা 2 মাস 6 মাসের বিষয় নয়, মেবি এটা 5 ইয়ার্স, মেবি 10 ইয়ার্স, তো 5 বা 10 বছর সময়ও লাগতে পারে এন্টায়ার সিস্টেমটাকে ডেভেলপ করতে। এখানে যে একটা ইনফ্রাস্ট্রাকচারাল সিস্টেম আছে, নট দ্যাট, এখানে আছে নেটওয়ার্কিং সিস্টেম আছে, ডাটা ম্যানেজমেন্ট আছে, সার্ভার সিস্টেম আছে। তো এন্টায়ার এই সিস্টেমগুলোকে ডেভেলপ করা, ইমপ্লিমেন্ট করা, এটা কিন্তু 2-1 দিনের কাজ নয়। আমরা বলছি সে 10 ইয়ার্স, গভর্নমেন্ট নিয়ে দেখতেই পারে 10 ইয়ার্সে আমরা নিই না, আমরা আগামী 10 বছর পরে তো এই পরিষেবাটা দিতে পারব। ভারতবর্ষ স্বাস্থ্যের একটা এমন জায়গায় যাবে যে নিজের দেশের লোকের স্বাস্থ্যের পরেও কিন্তু ভারতবর্ষ বাইরের লোকেরও ট্রিটমেন্ট দিতে পারবে, যদি এই সিস্টেমটাকে আমরা ডেভেলপ যেটা করেছি সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি। তো ভারতবর্ষের স্বাধীনতার পর 75 বছর তো কেটে গেছে, না হয় আরও 10 বছর কাটবে, কিন্তু আমরা একটা ইউনিক হেলথ সিস্টেম, যেটাকে আমরা বলছি ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ, অর্থাৎ যেমন গভীরে এবং ওয়াইডলি অ্যান্ড ইন্টেন্সিভলি ট্রিটমেন্ট করা যাবে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট নর্মস অর স্ট্যান্ডার্ড। তো এবার আসুন আমরা প্রথমে যে ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্টটা দেখাই, তারপরে আমরা সেই ফ্লো চার্টে কীভাবে আমরা সেই ফ্লো চার্ট অনুযায়ী ব্যবস্থাপনাটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, তার জন্য আমাদের 5-6টা টেবিল আছে, এবং সেই টেবিলেতে আমাদের নিউমেরিক্যাল ডেটা দিয়ে আমরা বুঝিয়েছি যে এইভাবে সেটা করা যেতে পারে। তারপরে আমরা নিউমেরিক্যাল ডেটা দিয়ে টেবিলগুলোকে সাজিয়েছি, এবং কিভাবে সেটা ইমপ্লিমেন্ট হবে সেই ব্যবস্থাপনাটা আমাদের এখানে বলা আছে। তো আসুন প্রথমেই আমরা যাই যে ফ্লো চার্ট আমরা করেছি সেই ফ্লো চার্টটি। এখন এই যে ফ্লো চার্ট, এই ফ্লো চার্ট একদম টপ টু বটম আমি বলছি, আমরা ওপরেই লিখেছি হেলথ কেয়ার ফ্লো চার্ট, নেক্সট আছে ইউনিক ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ হেলথ কেয়ার সিস্টেম,
এখানে আমরা হেলথ সিস্টেমটাকে এইভাবে ভাগ করেছি। ফার্স্ট আমরা একটা সেন্ট্রাল ইউনিট করেছি, কেন্দ্রীয়ভাবে একটা ইউনিট থাকবে, সেখানে বেড থাকবে। আমরা বেড দিয়ে বিষয়টাকে দেখিয়েছি। আমরা ধরেছি 5 লক্ষ বেডের আমরা ব্যবস্থাপনা করবো সেখানে, এবং এই 5 লক্ষ লোককে সেখানে আমরা অ্যাডমিট করতে পারবো, এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল ট্রিটমেন্ট, ডিপার্টমেন্টাল টেকনোলজি, ডিপার্টমেন্টাল যে মেডিসিনাল সিস্টেমস, সেইগুলোকে এখানে রাখতে হবে। হ্যাঁ, আর একটা খুব ভালো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গাতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে রেখেছি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা আপ টু ব্লক লেভেল পর্যন্ত রেখেছি। এটাকে জিপি বা মিউনিসিপ্যালিটি লেভেল পর্যন্তও নামানো যায়। এখন বলবেন ওখানে কি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করবে? ঠিকই, আমরা সেন্ট্রাল লেভেল যেখানে 5 লক্ষ বেডের আমরা ব্যবস্থা রাখছি বা চিকিৎসার ব্যবস্থা রাখছি, উন্নত আধুনিক প্রযুক্তি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে বেড রাখছি, সেইখানে অবশ্যই আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, আর 10-11টা ডিপার্টমেন্ট আছে, আমরা পরে বলছি সেগুলো। তো সেখানেতে আমরা হাই লেভেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রাখবো। তারপরে আমরা একটা জোনাল লেভেল করেছি, 4টে জোনে আমরা ভাগ করেছি টোটাল ইন্ডিয়াকে। জোন 1, জোন 2, জোন 3 অ্যান্ড জোন 4। প্রত্যেকটা জোনাল ইউনিটেতে আমরা 1 লাখ বেড এবং 1 লাখ পেশেন্ট এবং 1 লাখ পেশেন্টের ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা রেখেছি। এটা জোনে। জোনগুলো কিন্তু আমার থ্রু আউট ইন্ডিয়া ডিস্ট্রিবিউট করে রাখতে হবে, হয়তো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এভাবে 4টে রাখতে হবে। তারপরে আমরা রেখেছি জোনের আন্ডারে রেখেছি স্টেট ইউনিট। এখন স্টেট ইউনিট মানে যদি আমার 28টা স্টেট হয় ধরা যায়, তাহলে এক একটা জোনের আন্ডারে আমরা 7টা, বা অ্যাকর্ডিং টু পপুলেশন জোনের আন্ডারে স্টেট ইউনিটের সংখ্যাটা কম বেশি হতে পারে। তো এক একটা জোনের আন্ডারে অ্যাভারেজলি 7টা করে আমরা স্টেট ইউনিট আছে। এখন এই স্টেট ইউনিটেতে আমরা রেখেছি 50,000 বেড ক্যাপাসিটি সহ ট্রিটমেন্ট ব্যবস্থাপনা, 50,000 প্রত্যেকটা স্টেট ইউনিট। তাহলে 28টা স্টেট ইউনিটে আমাদের এই ব্যবস্থাপনাটা থাকবে। তারপরে আমরা এসেছি ডিস্ট্রিক্ট লেভেল। ডিস্ট্রিক্ট লেভেল হেলথ কেয়ার ইউনিট, এখানে আমরা দেখিয়েছি যে প্রত্যেকটা স্টেটের আন্ডারে কটা করে ডিস্ট্রিক্ট আছে আমরা জানি। সেই রকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 25K ট্রিটমেন্টের ব্যবস্থা সহ বেড এবং আনুষঙ্গিক মেডিসিনাল বা প্যাথোলজিক্যাল যে সমস্ত ব্যবস্থাপনা ইকুইপমেন্ট হয় সবসময়, এটা রেখেছি ডিস্ট্রিক্ট লেভেলে। এবার ডিস্ট্রিক্টের আন্ডারে চলে আসছি আমরা, সেখানে আছে ব্লক বা সাব ডিভিশন। এই ব্লকগুলোতে আমরা দেখিয়েছি যে এইখানেতে এবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেমন যেমন ব্লক আছে, প্রত্যেকটা ব্লকে আমাদের ক্যাপাসিটি আছে আমরা দেখেছি 1000 বেড, অর্থাৎ 1K বেড সম্পন্ন চিকিৎসা ব্যবস্থা, সার্বিক চিকিৎসা ব্যবস্থা। নট দ্যাট যে শুধু পেশেন্টকে ভর্তি করে দিলাম, তার নয়, কিন্তু তার জন্য সংশ্লিষ্ট সমস্ত রকম যে ব্যবস্থাপনা সেগুলো সমেত আমরা ব্লক লেভেলে একটা ব্যবস্থাটা রেখেছি। এরপরে ব্লককে আমরা ভাগ করেছি জিপি, গ্রাম পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি। যত আছে একটা ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত, যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল যে হেডকোয়ার্টার্স, সেখানে আমরা 500 বেডের ক্যাপাসিটি চিকিৎসা ব্যবস্থা সহ সার্বিক হেলথ সার্ভিসের ব্যবস্থা করতে বলা হয়েছে। তারপর প্রত্যেকটা জিপির আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যে ওয়ার্ড বা যে সমস্ত সংসদগুলি আছে, সেই সংসদগুলির প্রত্যেকটাতে নয়, প্রতি 5খানা গ্রাম সংসদ বা 5টা ওয়ার্ড মিলে একটা ক্লাস্টার ইউনিট করা হয়েছে। অর্থাৎ যদি একটা গ্রাম পঞ্চায়েতে ধরে নিই আমি 20খানা সংসদ আছে, তাহলে প্রতি 5খানার জন্য একটা করে ক্লাস্টার ইউনিট, অর্থাৎ 4টে ক্লাস্টার ইউনিট থাকবে। সেই ক্লাস্টার ইউনিটে আমরা হসপিটাল রেখেছি এবং তার বেড রেখেছি 100, অর্থাৎ 100 পেশেন্ট বেডের জন্য যা প্রয়োজন সার্বিক চিকিৎসা ব্যবস্থা সেখানে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টটা, সিস্টেমটা এরকম আসবে। এই ফ্লো চার্টের মধ্যে একটা বিশেষ ব্যবস্থাপনা আছে, সেটা হচ্ছে যে স্টেট টু স্টেট একটা হরাইজন্টাল লিঙ্কেজ থাকবে। অর্থাৎ যদি দেখি
যে আমার ওয়েস্ট বেঙ্গলে কোনো একজন পেশেন্টের সিভিয়ার হার্ট ট্রিটমেন্ট দরকার, বাট ইন ওয়েস্ট বেঙ্গল দ্যাট ইজ নট পসিবল। ইন দ্যাট কেস স্টেট উইল কমিউনিকেট টু দি আদার স্টেট হোয়ার দ্যাট ফেসিলিটি ইজ এক্সিস্ট। সেই স্টেটের সঙ্গে তারা কনসাল্ট বা কমিউনিকেট করে আমার স্টেটের এই পেশেন্টকে পরিষেবা দেবে। আবার স্টেটের যদি দেখা যায় কোনো ক্রিটিক্যাল ব্যবস্থাপনা বা কোনো ক্রিটিক্যাল ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের প্রয়োজন, তখন তারা জোনের সঙ্গে করবে। এটা হচ্ছে আপওয়ার্ড লিঙ্কেজ। এবং জোন যদি মনে করে তাহলে সেন্ট্রাল ইউনিটের সঙ্গে কমিউনিকেট করবে। এটা হচ্ছে আপওয়ার্ড লিঙ্কেজ। আর স্টেট টু স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে হরাইজন্টাল লিঙ্কেজ। আর যেটা আছে আমাদের ডিস্ট্রিক্ট টু ব্লক আর ব্লক টু জিপি আর জিপি টু ক্লাস্টার, এগুলো হচ্ছে আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড লিঙ্কেজ। অর্থাৎ ওপর থেকে ইনস্ট্রাকশন এবং ট্রিটমেন্ট যেমন আসবে, নিচ থেকে তেমন ফিডব্যাক যাবে বা ইনফরমেশন যাবে। অর্থাৎ আপওয়ার্ড ডাউনওয়ার্ড দুটো লিঙ্কেজ থাকছে ডিস্ট্রিক্ট টু ক্লাস্টার লেভেল। অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড অনওয়ার্ডস থাকছে অনলি আপওয়ার্ড লিঙ্কেজ। অ্যান্ড স্টেট টু স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট থাকছে হরাইজন্টাল লিঙ্কেজ। অর্থাৎ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আমরা পরামর্শ নিতে পারি, রোগীকে ট্রান্সফার করতে পারি, সেখান থেকে আমরা সার্ভিস নিতে পারি। আবার একটা স্টেট থেকে অন্য স্টেটে নিতে পারি বা অন্য স্টেট থেকে স্টেটে নিতে পারি। এটা হচ্ছে হরাইজন্টাল লিঙ্কেজ। তো আমরা এখানে বলতে চেয়েছি যে আমাদের যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা কিন্তু অলওয়েজ হবে ইউনিক, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখন এইখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আমার লেখা আছে, টেবিলে সব লেখা আছে, তবুও আমি একটু একটা জিনিস ব্যাখ্যা করছি এখানে। সেটা হচ্ছে যে ফিজিক্যাল অবজারভেশন অফ এ পেশেন্ট, যখন আমরা ফিজিক্যালি একজন ডাক্তারের কাছে উপস্থিত হই, ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি ব্যাঙ্গালোর যাচ্ছি বা মণিপাল যাচ্ছি কোনো একটা ট্রিটমেন্টের জন্য, তখন আমি সরাসরি ডাক্তারকে ফেস করতে হচ্ছে। ডাক্তারবাবুকে বলতে হচ্ছে যে আমার এই অসুবিধা, এই অ্যাকর্ডিং টু দ্যাট ডাক্তারবাবু তখন ডায়াগনোসিস করছেন বা তার টেস্টিং বা এই সমস্তগুলো করে তিনি তার অ্যানালিসিস করছেন। এখন আমরা যেটা বলতে চাইছি মডেলে, সেটা হচ্ছে যে ডাইরেক্টলি ডক্টরের কাছে পৌঁছানোর ব্যবস্থাপনাটাকে যদি আমরা তুলে দিয়ে আমরা বলছি যে প্রত্যেক মানুষকেই তো আমি ডিস্ট্রিক্ট বা ব্লক বা জিপি লেভেলে পাবো। তো এই ডিস্ট্রিক্ট বা ব্লক বা খুব হালকা হলে পরে জিপি বা মিউনিসিপ্যালিটি যে আমাদের হেলথ ইউনিট আছে, সেখানে তো আমরা প্রাইমারি ডেটা অর্থাৎ ফিজিক্যাল অবজারভেশন করে যে জিনিসগুলো ডাক্তারবাবুরা করেন, সেগুলো তো আমরা লিপিবদ্ধ করে নিতে পারি। যেমন একজন ডাক্তারবাবুর কাছে যদি একজন পেশেন্ট যান, তখন ডাক্তারবাবু তার পালসটা দেখেন, তার প্রেশারটা দেখলেন, তার আইটাকে ইন্সপেকশন করেন, হার্ট পজিশন, তার হয়তো নার্ভাস সিস্টেমটা দেখেন যন্ত্রপাতি দিয়ে, বা আরও হয়তো কিছু জানে। আমি মেডিকেলের তো স্টুডেন্ট নয়, আরও কিছু দেখতে পারেন। তো আমি বলছি এই প্রাইমারি ডেটাগুলো যদি আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো এক্সপার্ট কিংবা ব্লক লেভেলে কোনো এক্সপার্ট ডক্টর দিই, যেগুলো কোনো একজন ডক্টর প্রাথমিকভাবেই পেশেন্টকে চেক আপ করে বার করেন, তা সেই জিনিসটাকে যদি আমরা ডেটাটাকে পেশেন্টের থেকে নিয়ে সেটা ইলেকট্রনিক্যালি আমরা সেভ করলাম, তাহলে আজকে ওয়েস্ট বেঙ্গলের কোনো পেশেন্টের যদি কোনো প্রবলেম হয়, হার্টের হোক বা সেটা নার্ভের হোক বা ব্রেনের হোক, এবং যদি কোনো সিনিয়র বা এক্সপার্ট ডাক্তার যদি তার ডিস্ট্রিক্টে হোক, স্টেটেও হতে পারে, ব্লকেও বা হতে পারে, যদি তার প্রাইমারি যে হেলথ যে প্যারামিটার, সেই হেলথ প্যারামিটারগুলো যদি নোট ডাউন করে দেন এবং ডিজিটালি অ্যান্ড ইলেকট্রনিক্যালি যদি সেটাকে আমরা প্রিজার্ভ করি, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর না গিয়ে আমার ওই হেলথ প্যারামিটারটা তো আমি ওই ডাক্তারের কাছে পৌঁছে দিতে পারি। ধরা যাক আমার হার্টের একজন পেশেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলে, আমার হুগলি ডিস্ট্রিক্টের, সে আমি মগরায় থাকি, এই গ্রাম পঞ্চায়েতে একটা সিরিয়াস কোনো হার্ট পেশেন্ট আছে, তাকে দেখাতে হবে এবং এক্সপার্ট ডক্টর। সে আমি ধরে নিলাম
দুর্গাদাস শেঠি ব্যাঙ্গালোরে থাকে। এখন দুর্গাদাস শেঠিকে দেখানো এই পেশেন্টকে নিয়ে যাওয়া বা তার ব্যক্তিগত খরচ খরচায় উদ্যোগে নিয়ে যাওয়া না করে আমরা যদি কোনো এক্সপার্ট ডক্টর যিনি কিনা ডিস্ট্রিক্ট লেভেলে বিলং করতে পারেন, স্টেট লেভেলে বিলং করতে পারেন, ব্লক লেভেলেও বিলং করতে পারেন, তাকে দেখি তার সমস্ত বডি প্যারামিটারগুলো আমরা যদি ইলেকট্রনিক্যালি অথবা ডিজিটালি সেটাকে প্রিজার্ভ করলাম, করে যেহেতু স্টেট টু স্টেট আমাদের একটা হরাইজন্টাল লিঙ্কেজ আছে, তাহলে আমরা এক স্টেট ইউনিট থেকে আরেকটা স্টেট ইউনিটে আমরা ওই ডেটাটা পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওখানে যিনি এক্সপার্ট ডাক্তার, স্পেশালিস্ট ডক্টর, সেখানে কনসাল্ট করে নেওয়া হয়ে তিনি যা প্রেসক্রিপশন করলেন বা তার যা অবজারভেশন সেটা তিনি আবার এখানে পাঠিয়ে দিলেন। অ্যাকর্ডিং টু দ্যাট ট্রিটমেন্টটা আমার ওয়েস্ট বেঙ্গলে বসেই হতে পারে। আমি মগরাতে বসেই কিন্তু ব্যাঙ্গালোরের ডক্টর দুর্গাদাস শেঠির হার্টের যে বেস্ট ট্রিটমেন্ট পেতে পারি। এইটা আমাদের মনে হচ্ছে একজন পেশেন্টকে যেন কখনোই তার স্টেটের বাইরে দিতে না। আমরা চাইবো সেই পেশেন্টকে ডিস্ট্রিক্ট লেভেলে রিলিফ দিতে, যদি ডিস্ট্রিক্ট লেভেল না হয় তাহলে খুব বেশি হলে স্টেট লেভেল, নট বিয়ন্ড টু হিজ অর হার স্টেট লেভেল যাওয়ার কোনো প্রয়োজন নেই। এইটাকে যদি নিশ্চয় করতে পারি তাহলে আমার মনে হয় এত হেলথ ইন্স্যুরেন্স, এত ঢক্কানিনাদ, সেটা যে লেভেলেই হোক, মেবি স্টেট লেভেল, মেবি ডিস্ট্রিক্ট লেভেল, অর মেবি ইউনিয়ন লেভেল, এটার কিন্তু কোনো প্রয়োজনই হবে না। সবাই হেলথের বেনিফিট পাবেন এবং বেস্ট বেনিফিট বা বেস্ট ট্রিটমেন্ট পাবেন, এইটা বলতে চাইছি। কারণ আমরা এখন দেখি যে আমি যদি একটা কোনো সিরিয়াস পেশেন্ট হই তাহলে আমাকে কনসার্ন ডাক্তার কে আছেন আমাকে নিজেকে বসে ঠিক করতে হচ্ছে, আমাকে নিজে বসে হসপিটাল ঠিক করতে হচ্ছে, কোন জায়গাতে সেই ডাক্তারবাবু থাকেন সেটা ঠিক করতে হচ্ছে, ব্যক্তিগত উদ্যোগে সেখানে যেতে হচ্ছে, থাকতে হচ্ছে, ট্রিটমেন্ট করাতে হচ্ছে। আমি বলছি কোনো ব্যক্তিগত উদ্যোগ এর প্রয়োজন নেই। বিকজ আমরা এখানে একটুখানি আমরা রাজনীতির কথা বলবোই বা আমাদের কনস্টিটিউশনের কথা আমি বলবো, কারণ কনস্টিটিউশনে আমাদের যে অধিকার আছে সেইখানেতে একটা বিষয় খুব পরিষ্কার যে সকলের জন্য স্বাস্থ্য, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য বাসস্থান বা কর্মসংস্থান, এইগুলো কিন্তু স্টেটের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমরা পারি না, আমাদের বিশাল দেশ হয়ে গেছে, অনেক জনসংখ্যা বলে পারি না, কিন্তু এই দায়িত্বটাকে তো অ্যাভয়েডও করা যায় না। তাহলে আমরা যদি একটা সিস্টেমকে ইমপ্লিমেন্ট করে দিয়ে যদি আমরা ন্যূনতম পক্ষে হেলথ পরিষেবাটাও মানুষকে দিতে পারি স্টেটের থেকে, তাহলেও তো একটা বিশাল কাজ হবে বলে আমাদের মনে হয়েছে। কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়, প্রত্যেকেই গভর্নমেন্টের স্পন্সরশিপেতে, গভর্নমেন্টের কস্টে এবং গভর্নমেন্টের ম্যানেজমেন্টের আন্ডারে কিন্তু ট্রিটমেন্টটা পেতে পারবে এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যদি আমরা যাই। কারণ বেসিক নিড যেটা আছে তার মধ্যে স্বাস্থ্য একটা অবশ্যই। কারণ সাম্প্রতিককালে আমরা যখন দেখলাম যে করোনা যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনের সময় আমরা এমন দেখলাম, এমন তর্ক বিতর্ক হলো যে মানুষ বেড পাচ্ছেন না, কোথাও দেখা যাচ্ছে প্রচুর বেড আছে কিন্তু কার্যত গিয়ে দেখা যাচ্ছে বেড নেই, বাইরে পড়ে থাকছেন, হাতে পায়ে ধরছেন, কেউ রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, আমরা দেখেছি। সেখানে কত সারা দেশ মিলে হয়তো ধরুন 1 কোটি লোক হয়তো তখন তাদের চিকিৎসার প্রয়োজন ছিল। এই হুড়োহুড়িটা, এই যে সংকুলানতার অভাবটা, এই যে ল্যাগটা, এটা কিছুই থাকবে না যদি আমরা এই মডেলটাকে অন্তত 10 বছর ধরেও আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি। ব্যাপক সংখ্যায় মানুষ কিন্তু একসঙ্গে ট্রিটমেন্ট, কারণ আজকে যখন আমাদের করোনা প্যান্ডেমিক এসেছে, আমরা এটা নিশ্চয়ই ধরে নিতে পারি না যে আগামী 500 বছরের মধ্যে আর কোনো প্যান্ডেমিক হবে না।
আবারও আসতে পারে নতুনভাবে, নতুন ধরনের। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যখন সারা পৃথিবীর একটা উত্তেজনা, টেনশন বাড়ছে, কেউ বলছেন ওই দেশ এটা করেছে, কেউ বলছেন এই দেশ এটা করেছে, তো করতেই পারে, আবার কেউ আর একটা দিয়ে ছেড়ে দিতে পারে মানব সমাজের বা মানব সভ্যতার মাঝখানে ধ্বংস করে দেওয়ার জন্য। তো আমাদের কথা হচ্ছে যে গভর্নমেন্ট যখন আছি, দেশ যখন আছি, আমরা মানুষ যখন আছি, তখন আমাদের চেষ্টা করতে বাধা নেই। আমরা তারপর যদি আমাদের আউট অফ বিয়ন্ড অফ কন্ট্রোল হয়, সেক্ষেত্রে তো কারোর কিছু করার। এখন যদি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে পৃথিবীর এই গ্রহটা যদি ছিটকে বেরিয়ে যায়, তাহলে তো আমরা কাউকে দোষ দেবো না। আমরা ট্রাম্পকেও দোষ দিতে যাব না, আমরা পুতিনকেও দোষ দেবো না, আমরা জেলেনস্কিকেও দোষ দেবো না, বা আমরা আমাদের যিনি মহামান্য প্রধানমন্ত্রী আছেন, আমরা আমাদের প্রধানমন্ত্রীকেও দোষ দেবো। তো সেই কন্ডিশন না হয়ে যদি এমন হয় যে যেটা আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব, হুইচ ইজ কন্ট্রোলেবল, হুইচ ইজ দ্য প্রিকশন ফর হুইচ ক্যান বি টেকেন, সেরকম যদি পরিস্থিতি হয়, তাহলে যেন আমরা হেরে না যাই, সেখানে যেন আমরা দাঁড়িয়ে থেকে সমস্যার সমাধান বা সমস্যার সম্মুখীন হয়ে সমাধান করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রতিবেদন। কারণ আমরা এটা জানি, খুব পরিষ্কার বিষয়, অন্যান্য যে সমস্ত স্থাবর অস্থাবর, মুভেবল নন মুভেবল যে অ্যাসেট আছে, প্রপার্টি আছে, ঠিক সেই ধরনের হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ অলসো আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ক্রুশিয়াল অ্যাসেট। কারণ মানব সম্পদ যদি কোনো দেশের উন্নত না হয়, তাহলে সে দেশ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, রাজনীতি কোনো বিষয়েই এগিয়ে যেতে পারে না। তাহলে মানব সম্পদ মানে তো আবার এটাও না যে আমার দেশে 140 কোটি লোক আছে, অনেক সম্পদ, তা কিন্তু না। যদি দেখা যায় যে আমার এলাকায় 30,000 লোক আছে আর 5 জন এমন ব্যক্তি আছেন যারা যে কোনো রোগ হলে মানুষকে সার্ভিস দিতে পারে, বাঁচিয়ে দিতে পারবে, তাহলে আমার মানব সম্পদ কি 30,000 না 5? মানুষ থাকা মানেই মানব সম্পদ না। হ্যাঁ, সম্পদ আবার অনেক রকম আছে। ছোটোখাটো একটা হয়তো মোবাইল ফোনও একটা সম্পদ, একটা কম্পিউটার সম্পদ, একটা চেয়ার টেবিল সম্পদ, আবার একটা বিশাল বাড়িও সম্পদ, আবার যদি কারো একটা বিরাট পুকুর থাকে সেটাও সম্পদ, বা কারো যদি উড়োজাহাজ থাকে সেটাও সম্পদ। তাহলে আমি কখনোই এটা বলতে চাইছি না যে 30,000 লোক তারা কেউ কাজে না, নট দ্যাট। কারণ এই সম্পদগুলো তো রক্ষণাবেক্ষণের জন্য মানুষের প্রয়োজন, মানব সম্পদই সেটা করে। সবাই তো আর ইনভেনশন করেন না, সবাই আবিষ্কার করেন না, কারো কারোকে আবার পরিষেবা দিতে হয়, রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনটেন করতে হয়, বা অ্যাসেটগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য কাজটা করতে হয়। কিন্তু তারাও সম্পদ। যেমন আমি একটা মানুষ, কম্পিউটারটা আমার কাছে সম্পদ, আমি তা দিয়ে কাজ করছি, কিন্তু আমি তার থেকে বড় সম্পদ। আবার এই কম্পিউটারটাকে যে ঠিক করছে, যে মেনটেন করছে, সেও একজন মানুষ, সেও একটা সম্পদ। তো এখানে এত বিস্তারিত বলার দরকার নেই। আমি শুধু এটুকু বলতে চাইছি, মানব সম্পদ হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, ইম্পর্টেন্ট সম্পদ, এবং একটা ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল সম্পদ, ক্রিটিক্যাল অ্যাসেট। সুতরাং এই ক্রিটিক্যাল অ্যাসেটকে আমাদের যে কোনোভাবেই হোক আমাদের রক্ষা করতে হবে, তার গুণগত মানকে বাড়াতে হবে। তবেই কিন্তু একটা দেশের অর্থনীতি, একটা দেশ স্বয়ংসম্পূর্ণ, স্বাবলম্বী এবং অগ্রণী হতে পারবে। তাহলে চাই স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যই সম্পদ। তাহলে স্বাস্থ্য চাইতে গেলে স্বাস্থ্য ব্যবস্থা দরকার। তাহলে স্বাস্থ্য ব্যবস্থা পেতে গেলে ওই শুধুমাত্র XYZ, ধরুন আজকে একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, ধরুন রানা গাঙ্গুলি। এখন রানা গাঙ্গুলি অসুস্থ হলেন, রানা গাঙ্গুলির জন্য অন্য স্টেট থেকে ডাক্তার উড়ে এলেন, ট্রিটমেন্ট করলেন, চলে গেলেন। কিন্তু এটাও তো ঠিক, যারা আরো নিচু স্তরে বিলং করে, অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া স্তরের যে মানুষগুলি,
যেমন ধরা যাক খেদিউ বাবরি, তার কথাটাও তো ভাবতে হবে। তাহলে মানব সম্পদের জন্য চাই মানব স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ সিস্টেম, যাকে আমরা নাম দিয়েছি ইউনিক ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ হেলথ কেয়ার সিস্টেম। এবার আসুন টেবিলে। টেবিল ওয়ানে আমরা বলেছি টোটাল হেলথ ইউনিট, যেটা আমি ডিসকাস করেছি। আমরা ধরে নিয়েছি হেলথ ইউনিট অ্যাপ্রক্সিমেটলি 20টা করে গ্রাম সংখ্যা, একদম তলা লেভেল থেকে বলছি, গ্রাম সংসদ বা ওয়ার্ড আছে, কর্পোরেশন আছে 250টা বড় থাকবে। ক্লাস্টার করলে 5টা করে নিয়ে যদি হয় তাহলে একটা মিউনিসিপ্যালিটি বা এতে তাহলে 5টা কি 4টে ক্লাস্টার থাকবে। হেলথ ইউনিট ক্লাস্টার করেছি 20 জিপি বা মিউনিসিপ্যালিটি। ব্লককে আমরা করছি তাহলে 20 × 5 প্লাস 2 × 5, দুটো হচ্ছে মিউনিসিপ্যালিটি, 5টা করে ক্লাস্টার, আর 20টা হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েত এবং তাদের 5টা করে ক্লাস্টার। টোটাল হচ্ছে 110। টোটাল হেলথ ইউনিট হলো 2200 নম্বর। এখানে ক্যালকুলেশন করা আছে, আপনারা এগুলো দেখবেন, এ নিয়ে আমি এত বিস্তারিত বলতে চাইছি না। এভাবে আমরা যখন স্টেট লেভেলে এলাম, এসে যখন আমরা হিসেব করছি, তখন আমরা দেখছি যে টোটাল আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 44,250টা হেলথ ইউনিট আমাদের তৈরি। এর পরের টেবিলে আমরা দেখেছি পপুলেশনগুলো দেখুন, পার ক্লাস্টারেতে এক একটা সংসদে যদি 1200 করে লোক আছে বা ওয়ার্ডে, তাহলে 5টা নিয়ে একটা ক্লাস্টার করেছি, তাহলে 6000। তাহলে একটা জিপিতে যদি 20টা সংসদ থাকে বা একটা মিউনিসিপ্যালিটি যদি 20টা ওয়ার্ড থাকে, তাহলে 5টা ক্লাস্টার আছে, 5 × 6000, 30,000 পপুলেশন। আবার একটা ব্লকে যদি আমরা ধরে নিই যে 10টা করে জিপি আছে, তাহলে 30,000 × 10, 3 লাখ। পপুলেশন পার ডিস্ট্রিক্ট ঠিক সেইভাবে 3 লাখ × 20, অর্থাৎ 45 লাখ। তারপরে আসছে পপুলেশন পার স্টেট। এখানে দেখছেন পপুলেশন পার স্টেট হচ্ছে আমাদের 6,75 লাখ। ঠিক সেইভাবে আসছে অ্যাজ এ হোল। আমরা যদি 20টা স্টেট ধরি অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ, তাহলে × 20, অর্থাৎ 135 কোটি মানুষ। অর্থাৎ আমরা এটা আমাদের মতো করেছি, এটা না হতে পারে অ্যাকচুয়াল, কিন্তু একটা মোটামুটি ধরে নিয়েছি যে একটা গ্রাম পঞ্চায়েত কনসিস্টিং অফ 20টা ওয়ার্ড বা সংসদ এবং 5টাকে একটা ক্লাস্টার করেছি, এবং একটা ব্লকের আন্ডারে থাকছে আপনার 20টা গ্রাম পঞ্চায়েত, এবং একটা ডিস্ট্রিক্টে থাকছে 20টা ব্লক, আর একটা স্টেটে থাকছে 20টা ডিস্ট্রিক্ট, এবং স্টেটে তো 28টা আমরা ধরে নিয়েছি। নিয়ে টোটাল আমরা এখানে দেখলাম 135 কোটি লোককে আমরা নিয়ে আসতে পেরেছি। এবারে আসুন, এটা আপনারা নিউমেরিক্যাল যদি কোনো মিস্টেক থেকেও থাকে প্লিজ কারেকশন করে নেবেন, এটা আমার বিষয় নয়। এরপরে আসছি টোটাল নাম্বার অফ বেড। আমরা যে বেডটা হিসেব করেছি সেটা সেন্ট্রাল ইউনিট করেছি একটা, সেখানে আমরা 5 লাখ বেড দিয়েছি। 4টে জোনাল ইউনিট আছে, 1 লাখ করে, 4 লাখ বেড আছে। 29 আমাদের স্টেট আছে, এখন স্টেটেতে 50টা করে বেড, তাহলে হচ্ছে 29 লাখ। আচ্ছা, এবার আমরা আসছি ব্লকে, ডিস্ট্রিক্টে আসছি। ডিস্ট্রিক্ট আছে 20টা, তাহলে বেড হচ্ছে আমাদের ওখানে 1,40,00,000। জিপি আছে আমাদের 20 × 20 × 20 × 28, এর হিসেবটা দেখে নেবেন। 500 টাকা করে ধরেছি, আমরা আগেই বলেছি ফ্লোচার্টেতে। সেখানে হচ্ছে 11,20,00,000। আর আমরা যেটা সেন্ট্রাল ক্লাস্টার ইউনিট করেছি, সেখানে 50টা করে বেড আছে, 20 × 20 × 20 × 28, 50 করে আসছে আমাদের 2,24,00,000 বেড। এইভাবে আমরা দেখেছি যে টোটাল যে আমরা বেডের ব্যবস্থাপনা রেখেছি তাতে 36,50,00,000। অর্থাৎ আমরা যদি এই সেট আপটাকে গড়ে তুলি, এবার এই নাম্বারটা কম বেশি হতেই পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, সেটা বিশেষজ্ঞরা বলবে। তাহলে আমরা অ্যাট এ টাইম, একটা সিঙ্গল পয়েন্ট অফ টাইমেতে, এখানে লেখা আছে,
আমরা কিন্তু 36,50,00,000 মানুষকে আমরা বেড দিতে পারব, হুইচ ইজ এনাফ ফর আওয়ার কান্ট্রি, আই থিঙ্ক। এরপরে আসুন, এই যে অ্যাট এনি সিঙ্গল পয়েন্ট অফ টাইম মোর দ্যান 36.5 crores people can be admitted in government or private hospitals as arranged and can be able to come under the unique and improved ট্রিটমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই অ্যারেঞ্জমেন্টটা বলছি, এইবার কতটা প্রাইভেটে যাবে কতটা গভর্নমেন্ট থাকবে এইটাকে ভাগাভাগি করে নিতে হবে, সেইটা আমার বিষয় নয়, আমি বলি। তারপরে টেবিলে আমরা দেখেছি প্রসেস অফ হেলথ কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট বা হেলথ কেয়ারটা কীভাবে হবে? নাম্বার 1, এ সেপারেট সার্ভার অ্যান্ড নেটওয়ার্কিং সিস্টেম টু বি ডেভেলপড ফর হেলথ কেয়ার পারপাস। একটা সেপারেট সার্ভার তৈরি করতে হবে, নেটওয়ার্কিং সিস্টেম, যেটা শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থার জন্য কাজ করবে, একদম গ্রাসরুট টু সেন্ট্রাল লেভেল। দ্যাট মিনস একদম সংসদ ক্লাস্টার টু সেন্ট্রাল ইউনিট, ল্যান্ড উইথ দ্য জিপি টু বি মেনটেন্ড অ্যান্ড ডেটা, দ্যাট ইজ ফিজিক্যাল, নিউট্রিশনাল, professional, all health parameter, food habit, age, sex, eligibility of production, etc., of each person under each family in each সংসদ or ward to be maintained. হ্যাঁ, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যখন ক্লাস্টার ইউনিটটা করছি 5টা গ্রাম সংসদকে নিয়ে বা ওয়ার্ডকে নিয়ে, সেই ক্লাস্টার হেলথ ইউনিটেতে ওই সংসদ বা ওয়ার্ডের আন্ডারে যত ফ্যামিলি আছে প্রত্যেক ফ্যামিলির একটা ইউনিক নাম্বার হবে, এবং সেই ফ্যামিলির যত পপুলেশন, যত মানুষজন আছেন তাদের ডিটেলস ডেটা, তাদের এজ, তাদের সেক্স, তাদের হাইট, তাদের ওয়েট, তাদের নিউট্রিশনাল কন্ডিশন, তাদের রিপ্রোডাকশন পাওয়ার, তাদের ফুড হ্যাবিট, তাদের প্রফেশন, তাদের ইনকাম, এভরি ডেটা শুড বি কেপ্ট। এবং এটা কানেক্টেড থাকবে, এই সার্ভার কিন্তু একদম আমাদের যেটা ক্লাস্টার থেকে সেন্ট্রাল ইউনিট পর্যন্ত লিঙ্ক আপ থাকবে। অর্থাৎ আমি যদি সেন্ট্রাল ইউনিটে বসে আমি ক্লিক করি যে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট চুচুড়মগড়া ব্লক মগরাটু গ্রাম পঞ্চায়েত এত নম্বর সংসদে অমুক ফ্যামিলির কি ডেটাবেস আছে আমি দেখব, এবং প্রাইমারি হেলথ প্যারামিটারও এখানে লিখে রাখতে পারি আমরা, কার কে হাই প্রেশার আছে, কার সুগার আছে, কি কার নার্ভাস প্রবলেম আছে, এই সমস্ত ডেটাগুলো মেনটেন করতে হবে। 3 নম্বর বলছি আপডেটেশন অফ ফ্যামিলি প্যারামিটার্স অ্যালং উইথ হেলথ কেয়ার ডেটা টু বি মেনটেন এভরিডে। এখন আমরা এটা কিন্তু যেহেতু একটা আমাদের 5টা সংসদ নিয়ে যে একটা ক্লাস্টার করেছি, ক্লাস্টারে তো আমাদের একটা বেড থাকছে, সেট আপ থাকছে, তার সংক্রমণ ব্যবস্থাপনা আছে এবং নেটওয়ার্কিং সিস্টেমও আছে। তো আমাদের যারা হেলথের ওয়ার্কাররা রয়েছেন তারা যে ডেটাটা এনে দেবে যে এই গ্রামে এই ছেলেটা জন্মেছে, ওই গ্রামে ভদ্রলোক মারা গেছে, এই গ্রামে এর ক্যান্সার আক্রান্ত হয়েছে, সঙ্গে সঙ্গে ডেটাটা আপডেট হবে। দ্যাটস ওয়াই একটা হেলথ, দেশের টোটাল হেলথটা এভরিডে আপডেটেশন হচ্ছে, এভরিডে এভরি মোমেন্ট আপডেটেশন। 4 নম্বর বলছি হেলথ ডেটা অ্যাট ক্লাস্টার লেভেল টু সেন্ট্রাল লেভেল টু বি লিঙ্কড অ্যাজ পার বিলো স্ট্যাটাস। যেটা বলছিলাম যে ক্লাস্টার লেভেল থেকে ডেটাটা একদম সেন্ট্রাল লেভেল পর্যন্ত কানেক্টেড থাকবে। ক্লাস্টার লেভেল ডেটা টু বি লিঙ্ক টু জিপি অর মিউনিসিপ্যালিটি লেভেল হেলথ কেয়ার সিস্টেম সার্ভার, ওদের সার্ভারে যেটা থাকছে। জিপি লেভেলটা আবার লিঙ্ক থাকবে ব্লকের সঙ্গে, সার্ভারের সঙ্গে। ব্লকেরটা থাকবে ডিস্ট্রিক্ট সার্ভার, ডিস্ট্রিক্টটা থাকবে স্টেটের সার্ভার, স্টেটটা থাকবে জোনের সার্ভার, আর জোনাল সার্ভারটা লিঙ্ক থাকবে আমাদের একদম সেন্ট্রাল সার্ভারের সঙ্গে। এখানে আমরা নোট দিয়েছি যে দেয়ার উড বি 3 টাইপ অফ লিঙ্কেজ, যেটা আমি আগেই ডিসকাস করেছি, বিটুইন দ্য হেলথ কেয়ার ইউনিটস। যেন হরাইজন্টাল স্টেট টু স্টেট, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, ভার্টিক্যাল স্টেট টু জোন, স্টেট টু সেন্ট্রাল, জোন টু সেন্ট্রাল, আর হচ্ছে ভার্টিক্যাল আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, যেটা রিপোর্টিং ফিডব্যাক ইনস্ট্রাকশনের জন্য লোয়ার লেভেলগুলোতে। এইটা আমাদের নোট আছে। তারপর বলছি ইউনিক ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ হেলথ কেয়ার ইউনিট কন্টেন্স দ্য ফলোয়িং সেক্টর বা সার্ভিসেস। হ্যাঁ, এই ইউনিটটা কী কী সার্ভিস দেবে, শুধু হেলথ কি? আমরা 1 নম্বর বলেছি সেন্ট্রালি ম্যানেজ ডিজিটাল ডাটাবেস ইনফরমেশন অ্যান্ড সিস্টেম কন্ট্রোল উইং উইথ আপডেটেড সার্ভার অ্যাক্সেসিং। এইটা রাখতে হবে, সেন্ট্রালি ম্যানেজড
ডিজিটাল ডাটাবেস, ইনফরমেশন অ্যান্ড সিস্টেম কন্ট্রোল উইং অ্যান্ড আপডেটেশন অফ সার্ভার অ্যাক্সেসিং বা আপডেটেড সার্ভার অ্যাক্সেসিং, এইটা রাখতে হবে। 2 হচ্ছে সেন্ট্রাল হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেন্ট্রালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হেলথের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে মেনটেন ইন্টারন্যাশনাল লেভেল হেলথ প্রোটোকল। ইন্টারন্যাশনালি যে সমস্ত হেলথ প্রোটোকল আছে সেই প্রোটোকলগুলো নিয়ে আমাদের কিন্তু ওইখানকার যারা এক্সপার্ট ডক্টর থাকবেন বা যারা কনসার্ন স্টাফ থাকবেন তারা কিন্তু এটা নিয়ে নিয়মিত কালচার করবেন, ইন্টারন্যাশনাল হেলথ প্রোটোকল। 4 নম্বরে আমরা বলেছি ওই 3টে হচ্ছে ভাইটাল, এটা হোয়াইট করা আছে। 4 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস উইথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এই যে ডায়াগনোসিসটা হবে কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের করতে হবে, এবং আমরা যেটা আগেই বলেছিলাম একদম ডিস্ট্রিক্ট ব্লক লেভেল পর্যন্ত কিন্তু আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে রাখতে হবে। কারণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা বিষয় যেটাকে বাদ দিয়ে আমরা দেখেছি যে শুধু গবেষণাটা ওপর লেভেলে নয়, নিচু লেভেলে অনেক জিনিস আছে। আমি অনেকের সঙ্গে কথা বলেও দেখেছি, তাদের মধ্যে অনেক অ্যাডভান্স চিন্তাধারাও আছে, কিন্তু আমাদের যে গতানুগতিক চাকরি ব্যবস্থাপনা, আমাদের যে গতানুগতিক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, আমাদের যে গতানুগতিক হায়ারার্কি, এই হায়ারার্কিতে কিন্তু এটা সম্ভব নয়। সেই জন্যই আমরা বলেছি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ এভরি ডিপার্টমেন্ট অর এভরি সার্ভিসেস অর এভরি অ্যাক্টিভিটিস। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট শুড বি এনশিওর্ড। এবারে আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্ট যেটা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে, এবং ওই ইন্টারন্যাশনাল প্রোটোকল যে আছে সেখান থেকে নিচে ইনস্ট্রাকশন দিয়ে দেবো এই ট্রিটমেন্ট এইভাবে করতে হবে। আমরা অলওয়েজ যেন গাইডলাইনটা ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী করতে হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্যাথোলজিক্যাল আর রেডিওলজি এটসেট্রা উইথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। রেডিওলজি প্যাথোলজি যে সমস্ত আমাদের অ্যানালিসিসগুলো বিভিন্ন ব্যাঙের ছাতার মতো এখন গজিয়ে উঠেছে, সবাই রিপোর্ট দিচ্ছে, কিন্তু দেখা যায় একজনের রিপোর্টের সঙ্গে একজনের রিপোর্টে 100% ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এগুলোকে কমানোর জন্য আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্যাথোলজি, তাতে যদি কোনো প্রাইভেট ইউনিট আসতে চায় আসবে, বাট ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট প্রোটোকল, দ্যাট স্ট্যান্ডার্ড হুইচ ইজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। ইন্টারন্যাশনাল লেভেল হেলথ এডুকেশন যেটা দিচ্ছি সেটা ইন্টারন্যাশনাল উইথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, কি এডুকেশনকে হেলথ এডুকেশনকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটসেট্রা এটসেট্রা। ইন্টারন্যাশনাল লেভেল নার্সিং ট্রেনিং, অফকোর্স আমি একটা এখানে কোনো জায়গায় একটা ডিস্ট্রিক্টে একরকম পরীক্ষা নিল, ওখানে একটা পরীক্ষা নিল, এখানে আমার ইন্টারভিউ নিয়ে বলে দিল এ ঢুকে যাও তুমি, 18 মাস ট্রেনিং করে এলো, আমি একটা সিস্টার হয়ে গেলাম, নার্স হয়ে গেলাম। নট দ্যাট। এখানেও আমি বলছি নার্সিংটাও হবে, কিন্তু মাস্ট বি অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নার্সিং সিস্টেম। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হেলথ ফাইন্যান্সিং, যেটা আমরা আগে ডিসকাস করছিলাম যে আমি ফাইন্যান্সটা কীভাবে করব। এটা হতে পারে গভর্নমেন্ট স্পন্সর্ড, হতে পারে প্রাইভেট ইন্স্যুরেন্স, হোয়াট এভার মেবি, কিন্তু হেলথ সিস্টেমের মধ্যে এটাকেও রাখতে হবে। ইন্টারন্যাশনাল লেভেল হেলথ ট্রান্সপোর্টেশন, রাইট। আমরা বলেছি যে একজন পেশেন্টকে কখনোই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে হবে না, বাট হি হ্যাজ টু ট্রাভেল ফ্রম হিজ ভিলেজ টু ডিস্ট্রিক্ট অর স্টেট। That also require transportation, and the data or the information or the sample can also be transported from one state to another state or to zone or to central. That must be also come under the transportation of international level. International level nutrition and health standard, এটা মেনটেন করতে হবে। আমরা যখন রোগী নিউট্রিশন সম্বন্ধে বলছি তখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করবো এবং হেলথ স্ট্যান্ডার্ড মেনটেন। ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম অন দ্য বেসিস অফ টার্গেট পপুলেশন, রাইট। শুধুমাত্র পরিষেবা দিয়ে গেলাম তা নয়, পরিষেবা দেওয়ার ফলে যেমন মানুষের অ্যাভারেজ যে এজ সেটা বাড়বে বা লাইফ ইয়ার্সটা বাড়বে, ঠিক তেমনি আমাকে পপুলেশনটাকে তো কন্ট্রোলও করতে হবে। কারণ আমরা জানি সমস্ত অনুন্নয়নের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে কি না, ম্যাসিভ পপুলেশন। এই জন্য টার্গেট পপুলেশন, এখন টার্গেট পপুলেশনটা আমার ইয়েলো করা আছে, বিকজ হচ্ছে আমরাই বলেছি টার্গেট, হোয়াট ইজ টার্গেট পপুলেশন। এই জন্য আমাদের যে প্রিভিয়াস ভিডিও আছে সেইখানটা দেখতে হবে, যেখানে জনবিস্ফোরণ বলে আমরা একটি ভিডিও আপলোড করেছি, সেখানে টার্গেট পপুলেশন কি, সমস্ত পপুলেশনের রেসপেক্টে আমরা টার্গেট পপুলেশনকে অপটিমাম পপুলেশন বলুন, ম্যালথিউশিয়ান পপুলেশন থিওরি বলুন, বা যে কোনো থিওরি বলুন, তার সঙ্গে আমরা কিন্তু আমাদের যে গবেষণাজনিত বা চিন্তা ভাবনার প্রসূত
যে থিওরি টার্গেট পপুলেশন, এই টার্গেট পপুলেশন অনুযায়ী ফ্যামিলি প্ল্যানিং ব্যবস্থাটা চালু করতে হবে। এখানে আমরা একটা নোট দিয়েছি প্রসেস অফ ইউনিক অনলাইন ট্রিটমেন্ট। ইউনিক অনলাইন ট্রিটমেন্ট যেটা আমি অ্যাকচুয়ালি ভার্চুয়ালি আমি ভোকালি বলেও দিয়েছি, স্ট্যান্ডার্ড ফিজিক্যাল হেলথ চেক আপ of any patient to be done at block, district or state level expert doctor and report to be kept at block, district or GP. তাহলে ওই একজনকে ডক্টরকে দিয়ে হেলথ প্যারামিটারগুলো নিয়ে নিতে হবে। ইফ এক্সপার্ট ডক্টর অফ আদার স্টেট ইজ রিকোয়ার্ড দেন দ্য হোস্ট স্টেট উইল কমিউনিকেট উইথ দি গেস্ট স্টেট ডক্টর উইথ অল ফিজিক্যাল হেলথ রিপোর্ট মেড আর্লিয়ার অ্যান্ড কেপ্ট বাই ব্লক, ডিস্ট্রিক্ট or GP and treat according to the guest doctor's advice and diagnosis। তার মানে যেটা আমি বললাম, আগে বলেছি যে এই ডাটাটা কিপ করবো আমরা হেলথ প্যারামিটারগুলো, রিপোর্টগুলো, এবং যদি অন্য স্টেটের কোনো আমাকে গেস্ট স্টেটের হেল্প নিতে হয় ডক্টরের, তখন আমি সেই প্যারামিটারগুলো পাঠিয়ে দিয়ে তার কাছ থেকে ডায়াগনোসিস এবং তার যে ইনভেস্টিগেশন বা তার যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী ট্রিটমেন্টটা চলবে। নাম্বার 3, পেশেন্ট শুড নট গো বিহাইন্ড হিজ স্টেট টু গেট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। এইভাবে করতে পারলে কিন্তু কোনো পেশেন্টকে তার স্টেটের বাইরে যেতে হবে না, যেটা এখন দেখা যায় যে মোস্টলি ফ্রম ওয়েস্ট বেঙ্গল সাউথে ট্রিটমেন্ট করতে যাচ্ছে। এই প্রবণতাটা ঠিক নয়। আমরা চাইছি একটা ইউনিফাইড হেলথ সিস্টেম, যেটা অবশ্য আমাদের প্রধানমন্ত্রীজি দুদিন আগেই বলেছেন যে একই ধরনের হেলথ ফ্যাসিলিটি করবেন। খুব ভালো, অত্যন্ত মানে আনন্দের এবং গর্বের এটা একটা বিষয় যদি এ ধরনের সিস্টেমটা চালু হয়। তো আমরা এটা বহুদিন থেকে প্রায় 3-4 মাস ধরে আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করেছি এবং ঠিক সময়োপযোগীভাবে আমরা আজকে এটা আপলোড করছি। এই ব্যবস্থাপনাটা আমি মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় মুখ্যমন্ত্রীজি, বেঙ্গল অ্যান্ড আদার স্টেটস অ্যান্ড আদার ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে হেলথ ইউনিট বা হেলথ যে কনসার্ন আছে, ইনস্টিটিউশন আছে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো আপনারা একবার এটা ভেবে দেখতে পারেন। এর মধ্যে থেকে অল্টারেশন অ্যাডিশন অবশ্যই করা যেতে পারে প্রয়োজন অনুযায়ী। আমরা নোট দিচ্ছি তলায়, টার্গেট পপুলেশন ডিসকাস ইন আওয়ার ইউটিউব চ্যানেল আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো। আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো বলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা আগের ভিডিওতে টার্গেট পপুলেশন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। নাম্বার 2, নাম্বার অফ ইউনিক ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ হেলথ কেয়ার সিস্টেম UIEHCS ক্যান বি অল্টার্ড অ্যাকর্ডিং টু টাইম অ্যান্ড নিড। ঠিক আমরা যে সিস্টেম বলছি এটা কিন্তু সময় অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। যেমন এখানে তলায় বলে দিচ্ছি, সেন্ট্রাল অ্যান্ড জোনাল ইউনিটস ক্যান বি সেগ্রিগেটেড ইন ডিফারেন্ট লোকেশন অফ দি কান্ট্রি। সেন্ট্রাল মানে যে একটা জায়গায় থাকবে, নট দ্যাট। আমরা সেন্ট্রালে যে 5 লক্ষ সিট করেছি, মেবি 10টা ইউনিটে ভেঙে দিতে পারি আমরা 50,000 করে, আমরা বিভিন্ন জায়গাটা লোকেট করতে পারি, কিন্তু কাজটা করবে সেন্ট্রালি এবং সার্ভার তাদের সঙ্গে কানেক্ট থাকবে সেন্ট্রাল সার্ভার। সিমিলারলি জোন অফিসটাকে আমরা ভেঙে দিতে পারি বিভিন্ন জায়গাতে, কিন্তু তারা থাকবে আন্ডার দি সার্ভার অফ জোনাল সার্ভার অ্যান্ড জোনাল ডাটাবেস নিয়ে তারা কাজ করবে। মেডিকেল এডুকেশন ক্যান বি অ্যারেঞ্জ টু সেন্ট্রাল, জোনাল, স্টেট, ডিস্ট্রিক্ট লেভেল ইউনিটস and doing so a large number of students as per requirement can be able to get government sponsored facility of all type of health education within the country itself। যেটা আমরা রিসেন্টলি লক্ষ্য করলাম যে বহু পড়ুয়া, এবং ডক্টর কুণাল সরকার সেদিনকার বলছিলেন, আমি শুনছিলাম তার বক্তব্যের মাধ্যমে, যে আমাদের দেশে মেডিকেল পড়াশোনার জন্যে 50 লক্ষ থেকে 1.5 কোটি টাকা খরচ, কিন্তু ইউক্রেনে 25 থেকে 30 লাখ, এবং ভালো স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়াশোনা এবং প্রচুর সিট আছে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো হবে, ওরা 30-35টা মেডিকেল কলেজ আছে, ওখানে হয়তো একটা টাউনেই 10টা মেডিকেল কলেজ আছে। তো এইটা যদি করি আমরা, যে হেলথ সিস্টেমটা বললাম, সেই হেলথ সিস্টেমগুলোর ভেতরে আমরা যে সেন্ট্রাল ইউনিট, জোনাল ইউনিট, স্টেট ইউনিট, ডিস্ট্রিক্ট ইউনিট বলেছি, সেই সমস্ত ইউনিটগুলোতে যেমন পেশেন্ট থাকবেন, তেমন স্টুডেন্টদেরও ওখানে কিন্তু আমাদের পড়াশোনার ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ কলেজ সিস্টেমটাও ওখানে করতে হবে। যদি করা যায় তাহলে আমরা ব্যাপক পরিমাণে, আমাদের প্রবাবলি 15-16 লক্ষ বোধহয় জয়েন্টে পরীক্ষা দেয় বছরে। আমাদের খুব সম্ভবত 75 থেকে 80,000 সিট আছে অল ইন্ডিয়া বেসিস। তো 75 থেকে 80,000, আমরা এখানে 36.5
36.5 crore পেশেন্টকে যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে ওই প্রপোর্শনালি না হলেও ওর যদি আমরা মানে 1%ও আমরা যদি করতে পারি, যদি মেডিকেল স্টুডেন্ট রাখতে পারি, তাহলেও অনেক সংখ্যাটা আমাদের যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা এডুকেশনটা দিতে পারবো, ইন্টারন্যাশনাল লেভেলে দিতে পারবো, এবং কোনো স্টুডেন্টকে বাইরে যেতে হবে না। রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সিটটাকে এবং প্রয়োজন অনুযায়ী আমরা কোন দপ্তরে কত ডাক্তার দরকার সেইভাবে আমরা এটাকে গিয়ারিং করতে পারবো। আমি যদি দেখি যে আমাদের এখন ডায়াবেটিসের রোগীর সংখ্যা বেশি বাড়ছে, আমরা সেই অনুযায়ী সিটটাকে অ্যারেঞ্জ করবো। আমরা যদি দেখি যে আমাদের গ্যাস্ট্রো এন্টারোলজির বেশি আমাদের প্রয়োজন, তখন আমরা সেই অনুযায়ী সিটটাকে অ্যারেঞ্জ করবো। যদি দেখি নার্ভের উপরে বেশি লাগছে, সেই মতো করতে পারবো। এবং ইকুয়ালি নার্সিং অ্যান্ড আদার হেলথ যে সাপোর্টিং স্টাফ আছেন তাদেরও আমরা কিন্তু এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ব্যবস্থাটা উইদিন দি কান্ট্রি খুব ভালোভাবে করতে পারবো। আমি আবার বলছি, এই ব্যবস্থাপনা, এই যে ইউনিক ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ হেলথ কেয়ার সিস্টেম, এটা একদিনের ব্যাপার নয়, 1 বছরেরও ব্যাপার নয়। আমি ধরে নিচ্ছি 10 বছর যদি লাগুক। এই যে এত পয়সা বিভিন্নভাবে গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটাল বা বিভিন্ন গভর্নমেন্টের যে অনুদান আছে, যে স্যালারি আছে বা সেট আপ আছে, এত খরচা না করে একটা ইউনিফাইড ওয়ে, একটা ফিক্সড, একটা ভবিষ্যতের জন্য একদম স্থায়ীভাবে আমরা এই ব্যবস্থাপনাটা গড়ে তুলতে পারি। তার জন্য যদি 10 ইয়ার্স লাগুক। এবং নট অনলি দ্যাট, এই ব্যবস্থাপনার সঙ্গে অ্যান্সিলিয়ারি অনেকগুলো কিন্তু ডিপার্টমেন্ট যুক্ত থাকবে, বিজনেস পর্যন্ত যুক্ত থাকবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে, ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়বে। কারণ এই যে হেলথ কেয়ার যে সমস্ত প্রোডাক্টগুলো থাকবে, সেটা মেডিসিন হতে পারে, সেটা কোনো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেটা কোনো আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো মেডিকেল আইটেমস যা হয় সমস্তটা প্রোডাকশন হতে পারে, সাপ্লায়ার আসবে, এখানে অনেক বিজনেস, অনেক ইনভেস্টমেন্ট, এটা কিন্তু হেলথ সেক্টরেতে আমরা করতে পারবো। তাহলে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা প্রতি 10 বছর অন্তর যে সেন্সাস করছি, এই সেন্সাস করার প্রয়োজনই হবে না, তার ওটা খরচ বেঁচে যাবে। কারণ আমরা যে সার্ভার সিস্টেমটা করেছি একদম গ্রাসরুট থেকে সেন্ট্রাল লেভেল পর্যন্ত, এবং প্রতিদিন যদি ডেটা আপডেট করি, আমার কটা লোক আজকে এই সংসদের এলাকায় জন্মগ্রহণ করলো, কটা জন মারা গেল, এটা তো আমি সঙ্গে সঙ্গে সেন্ট্রালি একটা সার্ভারের ডাটাবেসে থেকে যাচ্ছে। অটোমেটিক্যালি কিন্তু আমার পপুলেশন সেন্সাস করার কোনো প্রয়োজন হবে না। নট অনলি দ্যাট, আমার পপুলেশনের যে ফিনান্সিয়াল স্ট্যাটাস, হেলথ স্ট্যাটাস এবং রিলেটেড সো মেনি স্ট্যাটাস at any time, at any point of time, government can get that information from this system. এটাই ছিল আজকের বিষয়। আমরা জানি না কতটা বলতে পারলাম, তবে অনেকটাই আমি আমার লেখার মধ্যে দিয়ে, এই চার্টের মধ্যে দিয়ে বুঝেছি। এটা আমরা বিভিন্ন চ্যানেলে দেব, এবং এর একটা ইংলিশ ভার্সন সেটাও আমরা রেকর্ডিং করব। তো আজকের জন্যে এটাই হলো আমাদের বিষয়। আমি শুধু আমাদের যে মতামতটা আমরা যেটা চিন্তা করে পেয়েছি, সেটাই আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমি সেটা আজকে আপলোড করলাম। এই বলে আপনার থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।